নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। একদিকের সংস্কারের সিংহগর্জন আর অন্যদিকে অভিমানী অসন্তুষ্ট সব থেকে বড় শরিক। আমরা ইতিমধ্যে কেন্দ্র সরকারের সব থেকে বড় শরিক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হুমকি শুনেছি, স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন মন্ত্রিসভা থেকে বেরিয়ে যেতে পারেন। একটা স্পষ্ট ডেডলাইনও দিয়েছেন, আর 24 ঘন্টাও বাকি নেই। আপনাদের সামনে পর্দায় বারবার আমরা সেটা দেখাচ্ছি যে আর 24 ঘন্টাও বাকি নেই। 24 ঘন্টার মধ্যেই আমরা জানতে পারবো ঠিক কী করছেন তৃণমূল নেত্রী। মোটামুটি 3টে অপশান তার হাতে আছে। হয় জোট থেকে এবং মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসবেন, অপশান 2 কোনোটা থেকেই বেরোবেন না, থাকবেন কিন্তু সরকারের এই জনবিরোধী নীতি যেটা তৃণমূল নেত্রী বলছেন তার বিরুদ্ধে সরব হবেন ভেতরে থেকেই। আর তৃতীয়, এটা একটা অদ্ভুত থিওরি যেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, ব্যাখ্যা করব, যে তিনি সরকার থেকে মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসবেন, তার মন্ত্রীদের উইথড্র করে নেবেন কিন্তু সরকার ফেলতে দেবেন না, অর্থাৎ জোটে তার সমর্থন থাকবে, বাইরে থেকে সমর্থন করবেন। এই 3টে মূলত অপশান। প্রথমে আমরা দেখব যে মেয়র রোডে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী ভাষায় প্রচ্ছন্ন হুমকি বলুন, ইঙ্গিত বলুন, কী ভাষায় বলেছেন কেন্দ্র সরকারের উদ্দেশ্যে, ঠিক কীভাবে তোপ দেখেছেন। সবই তো হয়ে গেছে, আর দুটো বাকি আছে। আমরা বললো দোষ কোনটা আলোচনা করেছিল আপনারা? হ্যাঁ, আমরা আছি আপনাদের সাথে, তা বলে নয়। মুখকান বন্ধ করে থাকতে হবে। ভারীতে আমার একটা রেল মিনিস্ট্রি আছে আমাদের কাছে, আর কিছুই নেই। যা রেলে করার আমি করেছি, আমার কোনো আপনাদের দয়ার উপর নির্ভর করে করতে হবে না। আর আপনাদের দয়া করিনি, আমাদের এতগুলো এমপি আছে, আমাদের নিজস্ব 20টা এমপি আছে, রাজ্যসভার মতো এমপি আছে, মনে রাখবেন। এটা আমাদের, আমরা সেকেন্ড লার্জেস্ট পার্টি আপনাদের এমপি এসছে। একটা জায়গায় পাওয়া উচিত ছিল আরো 4টে ক্যাবিনেট মিনিস্ট্রি, কিন্তু আমরা কোনোদিন কিছু নিইনি, মাথায় রাখবেন। আমার একটা মিনিস্ট্রি থাকলো আর গেল, দ্যাট হার্ডলি ম্যাটার টু মি। আমার ম্যাটার করে পাবলিক কমিটমেন্ট, ক্রেডিবিলিটি। এবং তাই বলি যে আমরা সময় দিয়েছি 72 ঘন্টা। সোমবার দিন বাদ দিয়ে মঙ্গলবার দিন আমরা যদি দেখি যে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না, তাহলে কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে নেব। এবং আমি মনে করি এই সিদ্ধান্ত নিতে গিয়ে মানুষ নিশ্চয়ই আমায় ভুল বুঝবেন না। মানুষের জন্যই এই সিদ্ধান্ত আমরা নেব, সেই সিদ্ধান্ত যতই কঠোর হোক না কেন। আর 24 ঘন্টাও বাকি নেই। আগামীকাল এই সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত আমাদের জানা হয়ে যাবে। টাউন হলে বিকেলে বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী, সাংসদদের বৈঠক, অবশ্যই সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। যেটা বলছিলাম 3টে অপশান, একটা জোট থেকে এবং মন্ত্রিসভা দুটো থেকেই বেরিয়ে আসা, 2 এইটা নিয়ে আলোচনার মধ্যে আমরা আসব, সেটা হচ্ছে যে জোট থেকে বেরোলেন না, জোটকে সমর্থন করলেন কিন্তু মন্ত্রিসভা থেকে প্রতিবাদ স্বরূপ বেরিয়ে এলেন। আর 3 নম্বর, কিছুই করলেন না, মন্ত্রিসভাতেই থাকলেন, মন্ত্রিসভার ভেতরেই প্রতিবাদ, বিরোধীরা বলবেন তর্জন গর্জন, এটা চলতে থাকলো। কিন্তু এই 3টে অপশানের নির্দিষ্ট প্রজ অ্যান্ড কনস আছে। কি ভালো দিক, কি খারাপ দিক, কোনটায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক লাভ হতে পারে, কোনটায় ক্ষতি হতে পারে, কোনটার অর্থ কি, আসুন গ্রাফিক্যালি আপনাদের দেখাই। সংস্কার নিয়ে যুদ্ধ চরমে। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কি সমর্থন তুলে নেবেন, নাকি আগের বারগুলির মতো এবারও শুধু হুঁশিয়ারিতেই আটকে থাকবে তৃণমূল নেত্রীর কড়া সিদ্ধান্ত? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মূলত 3টি পথ খোলা রয়েছে। বিকল্প 1, মমতা ইউপিএ জোট ছেড়ে বেরিয়ে গেলেন। রাজনৈতিক মহলের মতে এমনটা হলে তৃণমূল নেত্রীর লড়াকু ভাবমূর্তি প্রতিষ্ঠিত হবে। কংগ্রেসের বিভিন্ন কেলেঙ্কারির দায় তৃণমূলকে নিতে হবে না। তৃণমূল বলতে পারবে আমাদের ক্ষমতার মোহ নেই। স্বচ্ছ ভাবমূর্তিকে সামনে রেখে লোকসভায় একা লড়তে পারবে তৃণমূল। উল্টো দিকে এমনটা করলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘোরতর সমস্যার মুখেও পড়তে হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের মতে রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক তৃণমূলের হাতছাড়া হবে। রাজ্যে মেট্রো রেলের সম্প্রসারণ, রেলের 16টি কারখানার কাজ থমকে যাবে। এনডিএর পর এবার ইউপিএর ওপর থেকে মমতা সমর্থন তুলে নিলে তার বিরুদ্ধে জোট ধর্ম না পালনের অভিযোগ উঠবে। কেন্দ্র অসহযোগিতা করলে মমতার পক্ষে সরকার চালানো কঠিন হয়ে পড়বে। আর্থিক প্যাকেজ আদায়ের মুখ্যমন্ত্রীর আশা শেষ হয়ে যাবে। পাশাপাশি সংসদে ভোটাভুটির পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে আস্থা ভোটে বিজেপির সঙ্গে তৃণমূল একযোগে সরকারের বিরুদ্ধে ভোট দিলে দু দলের মধ্যে আঁতাতের অভিযোগে সরব হওয়ার সুযোগ পেয়ে যাবে কংগ্রেস ও সিপিএম। এর ফলে মমতার মুসলিম ভোট ব্যাংক ধাক্কা খাবে। মমতার সামনে দ্বিতীয় বিকল্প হলো মন্ত্রিসভা থেকে সরে এলেন কিন্তু জোট ছাড়লেন না।
তৃণমূল নেত্রী এমনটা করলে তার লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের মতে সেক্ষেত্রে রেলমন্ত্রক পেতে পারে অন্য কোনো দল। নতুন রেলমন্ত্রী তার পূর্বসূরির পারফরমেন্স নিয়ে শ্বেতপত্র প্রকাশ করলে তা তৃণমূলের পক্ষে অস্বস্তিকর হতে পারে। একজন পূর্ণমন্ত্রী এবং 6 জন প্রতিমন্ত্রীকে ইস্তফা দিতে হলে তৃণমূলের অন্দরেই অসন্তোষ তৈরি হতে পারে। ইউপিএ কোনো জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিলে তার দায় তৃণমূল অস্বীকার করতে পারবে না। আবার উল্টো দিকে রাজনৈতিক মহলের একাংশের মতে মন্ত্রিসভা থেকে সরে গেলে তৃণমূল দাবি করতে পারবে মন্ত্রিত্বের মোহ তাদের নেই, কিন্তু সরকার ফেলে দিয়ে অস্থিরতা তৈরি করতে চায় না তারা। তৃণমূল দাবি করতে পারবে মন্ত্রিসভার সিদ্ধান্তের দায় তাদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সর্বশেষ বিকল্প হলো জোটেও থাকলেন মন্ত্রিসভাও ছাড়লেন না। এমনটা হলে জনস্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় লড়াই করেন, এই লড়াকু মনোভাব ধাক্কা খাবে। মমতার বিরুদ্ধে ক্ষমতালোভী হওয়ার অভিযোগ তোলার সুযোগ পাবে বিরোধীরা। সরকারের থেকে সরকারের বিরোধিতা আসলে মানুষকে বোকা বানানোর কৌশল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগে আরও সরব হবে সিপিএম। উল্টো দিকে রেলমন্ত্রক হাতে থাকলে রাজ্যে উন্নয়নের কাজ চালিয়ে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক দাবি দেওয়া আদায়ের সম্ভাবনা থেকে যাবে। তৃণমূল বলতে পারবে তারা সিপিএম এর মতো সরকার ফেলে দিয়ে দেশকে অকাল নির্বাচনে ঠেলে দেওয়ার পক্ষপাতী নয়। এবিপি আনন্দ। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন পার্থ ভট্টাচার্য, কোল ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর, যার আমলে বৈপ্লবিক সংস্কার হয়, ডিসইনভেস্টমেন্ট হয় কোল ইন্ডিয়ায়। তার সঙ্গে আছেন অমল মুখোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানী, প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ। আমার অন্যদিকে আছেন সৈকত সিনহা রায়, অর্থনীতিবিদ, এবং সমী রাইচ, শিল্পী। আমি প্রথমে পার্থবাবুর কাছে আসব। পার্থবাবু, আপনার সময়, আপনার আমলে এই বৈপ্লবিক কাজটা হয় এবং তারপরে আমরা দেখি কোল ইন্ডিয়ার একটা রেকর্ড পরিমাণ লাভ হয়, অথচ বিলগ্নীকরণ, ডিসইনভেস্টমেন্ট ভারতবর্ষে এইটা যে কোনো আকৃতিতে এলেই একটা গেল রব তোলা হয়। এই মুহূর্তেও যেটা হচ্ছে, দর্শকদের আমরা দেখাবো যে আজকেই আমি 91 সালে মনমোহন সিংয়ের প্রথম ইনিংস সংস্কারের সেই সময়ের পুরনো সংবাদপত্র দেখছিলাম। হুবহু এভাবেই বারবার প্রতিবাদ ওঠে এবং বারবার রাজনৈতিক জল্পনা ছিল, কিন্তু তারপরে আজকে এটা আমার মনে হয় দলমত নির্বিশেষে সবাই মানেন যে 91 সালের সংস্কারটা ভারতবর্ষকে গোটা দুনিয়ার কাছে উন্মুখ করে দিয়েছে এবং একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে ভারতবর্ষের আর্থসামাজিক ইতিহাসে লেখা থাকবে। আজকেও কি আপনার মনে হচ্ছে যে ইতিহাসে পুনরাবৃত্তি হচ্ছে? আমার মনে হচ্ছে তাই হচ্ছে। আমি 91 সালের রিফর্মসটাকে ফিরে যেতে চাই, কারণ 91 সালে যখন রিফর্মসটা আসে তার আগে পর্যন্ত দেশের কয়লা শিল্প একটা পুরো মন্দার মধ্যে দিয়ে যাচ্ছিল এবং পুরো শিল্পটাই মানে ক্ষতি ভুগছিল, আগে লসেস হয়ে যাচ্ছিল। কোল ইন্ডিয়ার লস একটা রেকর্ড পরিমাণে পৌঁছে গেছিলো। সেখানে যে টাকা পয়সাগুলো গভর্নমেন্টের থেকে আমরা বাজেটারি সাপোর্ট নিতাম, সেই বাজেটারি সাপোর্টটার একটা পোর্শন লোন হিসেবে আসতো, একটা পোর্শন ইকুইটি হিসেবে আসতো। সেই লোনের সার্ভিসিংটা করার মতো ক্ষমতা ছিল না কোম্পানির, এবং গভর্নমেন্টও সেটা নিয়ে খুব একটা কিছু বলতেন না। ইট ওয়াজ এ সর্ট অফ এ ক্লোজ ডোর কাইন্ড অফ এ সিচুয়েশন, মানে গভর্নমেন্ট টাকা দিচ্ছে, আমিও টাকা দিতে পারছি না, কিন্তু চলছে কোনো মতে, কোম্পানি এভাবে এগিয়ে যাচ্ছিল। তারপরে যখন 91 সালে ধাক্কাটা এলো, পুরো দেশের উপরে যে ধাক্কাটা এলো, তখন নতুন গভর্নমেন্ট এলো জুলাই 91, তখন একটা ডিসিশন হলো যে পাবলিক সেক্টর থেকে একটা আর্মস লেন্থ ডিস্টেন্স করা হবে, বাজেটারি সাপোর্টটা ফেজ আউট করে দেওয়া হবে। এই ব্যাপারটা যখন এলো তখন কোল ইন্ডিয়াকে জেগে উঠতে হলো। সেই জেগে ওঠার মধ্যে 3টে বড় রিফর্মস কোম্পানি সেই সময় করেছিল। তার মধ্যে প্রথম রিফর্মসটা হচ্ছে, এর আগে যে কোনো ধরনের প্রজেক্টে আমরা ইনভেস্ট করতাম, সেই প্রজেক্টের ভায়াবিলিটি থাক না থাক, কারণ সরকার টাকা দিচ্ছে, আমরা ইনভেস্ট করছি, সেটা কমপ্লিটলি বন্ধ হয়ে গেল। আমরা ঠিক করলাম যে 16% ইন্টারনাল রেট অফ রিটার্ন ছাড়া কোনো প্রজেক্টে ইনভেস্টই করা হবে না। দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে, আমরা যে টাকা দিতাম না গভর্নমেন্টকে, সেটা আমরা কমপ্লিটলি চেঞ্জ করে দিলাম। যদিও টাকা আসবে না গভর্নমেন্টের কাছ থেকে, তা সত্ত্বেও 1492 থেকে 8th লাইনের শুরু থেকে ঠিক হলো যে কোল ইন্ডিয়ার ডেট সার্ভিসিং গভর্নমেন্টকে একদিনের জন্য ডিফল্ট করবে না। কোনো সময় কোনো পাওনা যেদিন আসে, সেই পাওনা সেদিন না দিতে হলে চেয়ারম্যান কোল ইন্ডিয়ার পারমিশন লাগতো, এমন একটা রুল করা হলো।
তৃতীয় যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের ওই প্রফিট মেকিং সাবসিডিয়ারি দু একটা ছিল, আর দুটো বড় লস মেকিং কোম্পানি ছিল, তার মধ্যে একটা ইসিএল ওয়েস্ট বেঙ্গলে, একটা বিসিসিএল। আমাদের যখন ইসিএল বিসিসিএল এর টাকার পয়সার প্রবলেম হতো, মাইনে দিতে পারছে না বা কিছু একটা, আমার প্রফিট মেকিং কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে ইসিএল বিসিসিএলকে দিয়ে দেওয়া, এটা সিম্পল ব্যাপার ছিল। সেইটা আমরা বন্ধ করে দিলাম, যে ক্রস সাবসিডাইজেশন একেবারেই বন্ধ হয়ে গেল। আমরা ঠিক করলাম যে আমরা নিজেরাই প্রফিট মেকিং কোম্পানির যে সাপ্লাসটা তৈরি হচ্ছে সেটা এরকম করে খামচে নিয়ে নেবো, এটা চলবে না, বন্ধ করে দেওয়া হলো। আমরা শুধু একটা পরিষ্কার ডিভিডেন্ড পলিসি তৈরি হলো, ওদের প্রফিট হলে ওরা আমাদের একটা ডিভিডেন্ড দেবে, কারণ আমি ওদের ইকুইটি হোল্ড করছি। এই ডিভিডেন্ডের বাইরে আমি কোনো টাকা নেব না। সেই ডিভিডেন্ড থেকে প্রথম চার্জ হচ্ছে সরকারকে টাকা ফেরত দেওয়া, তার ডেট সার্ভিস করা ইত্যাদি, এবং তারপরে যেটুকু টাকা থাকলো তাতে একটা স্ট্রাকচার্ড সাপোর্ট আমি ইসিএল বিসিসিএলকে দেবো, অনলি ফর মেনটেনিং প্রোডাক্টিভ ক্যাপাসিটি। এই সংস্কারটা 91 থেকে 96-এর মধ্যে যেটা হলো, তার ফলে আমাদের দুটো বড় জিনিস হলো। এক নম্বর হচ্ছে আমরা গভর্নমেন্টের কাছে ফিরে গিয়ে বলতে পারলাম যে এই যে আমরা এতগুলো টাকা, তোমাদের প্রায় 2229 কোটি টাকার বকেয়া হয়ে গেছে, সেই টাকাটা যে আমি তোমাদের দিতে পারিনি, এর কারণটার জন্য আমরা রেসপন্সিবল না। তুমি আমাকে ইনভেস্ট করতে দিয়েছো সব রকম মানে নন ভায়াবল প্রজেক্টসে, সেই জন্য এই প্রবলেমটা তৈরি হয়েছে। এইটা কিন্তু এখন থেকে আমরা দিয়ে যাচ্ছি। তখন আমরা 3 বছরের রেকর্ড তৈরি করেছি টাইমলি ডেট সার্ভিসিংয়ের, এইটা তুমি ব্যালেন্স শিট থেকে অফ করে দাও। সেটা করা হলো, একটা ক্যাবিনেট প্রপোজাল করে আমাদের ক্যাপিটাল রিস্ট্রাকচারিং করা হলো। সেকেন্ড যেটা হলো, ক্যাপিটাল রিস্ট্রাকচারিং স্ট্রেংথ নিয়ে আমরা বিশ্ব ব্যাংকে অ্যাপ্রোচ করতে পারলাম, তাহলে গভর্নমেন্টের ওপর ডিপেন্ডেন্সটা চলে গেল। বিশ্ব ব্যাংকে অ্যাপ্রোচ করে আমরা একটা $1 বিলিয়ন লোন টাই আপ করতে পারলাম, সেটা পারলাম এটার জন্য। তারপর থেকে কোল ইন্ডিয়া ঘুরে দেখায়নি, অনেক দিন ধরে ভালো চললো, কিন্তু প্রবলেমটা থেকে গেল, কনফাইন্ড হয়ে গেল শুধু ওই ইসিএল বিসিসিএল এ। এবার ইসিএল বিসিসিএল 2003-04 ওই সময়টায় তখন আমরা কতগুলো ওখানকার রিভাইভাল প্রপোজাল আনলাম। সেখানে একটা মেজর জিনিস যেটা হলো সেটা হচ্ছে, যে কয়লাটা আমরা নন কোর সেক্টরে দিতাম সেগুলো ওই নোটিফাইড প্রাইসে দেওয়া হতো, যে প্রাইসে পাওয়ারকে দেওয়া হয় সেই প্রাইসেই দেওয়া হতো। সেই কয়লাগুলো তারা বেচে দিতেন, বেচে দিয়ে মাঝখানে মিডলম্যানরা লাভ করতেন। সেটা বন্ধ করার জন্য আমরা ইলেকট্রনিক অকশন করলাম। ইলেকট্রনিক অকশন নিয়ে এসে প্রায় 10% কয়লা আমরা ইলেকট্রনিক অকশনে, মানে ওই যে প্রিমিয়ামটা মিডলম্যানরা কামাতেন সেটা আমাদের কোম্পানির ঘরে ইন্টারনালাইজড হওয়া শুরু হলো। তার ফলে 2-3 বছরের মধ্যে ইসিএল বিসিসিএলও বেরিয়ে এলো প্রফিটে। আর আজকে যদি আপনি কোল ইন্ডাস্ট্রি দেখেন, আপনি সেই কোল ইন্ডিয়া চিনতে পারবেন না, মানে সেই কোল ইন্ডিয়া কোথায় চলে গেছে। এক্স্যাক্টলি। পার্থবাবুর কথার সুর ধরেই খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিলগ্নীকরণ বললেই গোটা দেশ জুড়ে রাজনৈতিক স্বার্থে, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে যে গেল রব ওঠে, সেটা বোধহয় ততটা অনুজ্জ্বল নয়, বরঞ্চ ঠিক উল্টোটা, ততটাই উজ্জ্বল।